ও শুভেন্দুর থেকে পালিয়ে যাওয়া ওর দিক দিয়ে সেফ, কিন্তু পালিয়ে গিয়ে লাভ কী হবে? জিততে হয়তো পারবেন, ওই আবার গিয়ে চাচাবেন পার্লামেন্টে। ওই কালচারটা করে দিয়ে গেছে না এখানে আমার কালীঘাটের মহিলা, সেগুলো করে দিয়ে গেছে। করে দিতে উনিও সাহস পাচ্ছেন, ওই সব কথাগুলো বলছেন। এবং সেন্ট্রাল থেকে, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই সেন্ট্রাল বডি আছে, বিজেপি যাদের স্ট্রাকচার পার্টি, হঠাৎ কালীঘাটের গলিতে, কালী মন্দিরের গলিতে একটা মানে কি বলবো, লম্পট 500 লম্পট, এই 5টা লম্পট মিলে তো হঠাৎ ঠিক করে না। অভিষেকের পরিশ্রমটা কোথায়? কবে তুমি দেখেছো একটা গ্রামগঞ্জে গেছে? কবেই তুমি গিয়ে দেখেছো যে লালবাজারে কোন কলিগ অ্যারেস্ট হয়ে গেছে, উনি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, সন্ন্যাসী মার খেয়েছে, সেখানে চলে গেছে, সন্দেশখালি পৌঁছে গেছে, যে ফেল করতে পারি, 2টো অঙ্ক পারিনি, 4টে অঙ্ক হলো না, এই ভাবনাটাই যথেষ্ট মানুষকে ভয় পাওয়ানোর জন্য। অবশ্য উনি সেসবের একটু ঊর্ধ্বে। স্যার, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র, নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, 47,000 নাম। মুখ্যমন্ত্রী কি একটু হলেও টেনশনে পড়বেন? 47,000 নাম বাদ গেছে এখনো পর্যন্ত? আচ্ছা, তার মানে পুরো বাদ যায়নি। পুরো বাদ না যাওয়ার আগে আমি কিছু কমেন্ট করতে চাই না, কারণ আমি তো জানি না। শুনেছি বিচারপতিরা সব ইনভলভ হয়েছেন, তারা সবাই মিলে বুঝে শুনে একটা কাজ করছেন, সে কাজটা তো অত সোজা নয়। আর বিশেষ করে চুরি করা সোজা নয়, চুরি ধরাও সোজা নয়, দুদিক দিয়েই আমরা আটকে আছি। চুরিটা ক্লিন আপ করাও মুশকিল। তবে হ্যাঁ, 47,000 নামের একটা ভয় উঠে গেছে। মানে আমি আমার স্কুল লাইফের কথা ভাবছি, যে ফেল করতে পারি, 2টো অঙ্ক পারিনি, 4টে অঙ্ক হলো না, এই ভাবনাটাই যথেষ্ট মানুষকে ভয় পাওয়ানোর জন্য। অবশ্য উনি সেসবের একটু ঊর্ধ্বে। ওর কি বলবো, সুস্থ বুদ্ধি সম্পন্না কিনা আমার মনে হয় না, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় না ঠিক সুস্থ বুদ্ধি মানুষের যেটা হয় সেটা আছে। ভয় তো পেয়েছে, ডেফিনেটলি ভয় পেয়েছে। স্যার, আরেকটা বিষয় যেটা উঠে আসছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের বিধানসভা নির্বাচনে ইমোশনালি যে ভুলটি করেছিলেন, তিনি শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে লড়াই করেছিলেন। এইবার কি সেই ভুলটা করবেন? বুদ্ধি নিয়ে করলে করা উচিত নয়, কারণ শুভেন্দুবাবু যা কাজ করছেন এবং ওনার যতটুকু পপুলারিটি আমি দেখছি, আমি ওর সঙ্গে 2-1টা সভাতে গিয়েওছি, 1-2 পায়ে পা মিলিয়ে হেঁটেওছি, আমি যা দেখতে পাচ্ছি ওর ভাইবটা, ও তো মানে খুব ভালো জায়গায় রয়েছে। মানে ব্রাজিল টিম ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে নামছে, সেরকম একটা ব্যাপারে রয়েছে। এখন দেখো, খেলার কথা কিছুই বলা যায় না, এটা নোংরা খেলা। এটা নিয়ে আমি এই মুহূর্তে কমেন্ট করে তোমাদের আশ্বস্তও করতে চাই না, আমি নিজেও আশ্বস্ত হতে চাই না। তো শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করা, দেখো সেনাপতি হিসেবে আমরা যেসব আমাদের যেই সব গ্রন্থ পড়ে আমাদের শিক্ষা হয়েছে, রামায়ণ, মহাভারত, হ্যাঁ, তাহলে তো রাবণ কি করলেন? যখন কুম্ভকর্ণ চলে গেল, ছেলে চলে গেল, পালিয়ে যেতে পারতেন তো, কিন্তু পালায়নি। তখন বীর, কিন্তু সেও কিন্তু বীর, সে রামকে লড়বে। আচ্ছা, রামও কিন্তু যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন, তখন সে কিন্তু মানে ওই রিস্কটা সে নিয়েছে, সে এই রিস্কটা সবসময় থাকে। দুর্যোধন লুকিয়েছিলেন, প্রথমটা ভাবলেন লুকিয়ে থাকবো, সরোবরের তলায় কিছু একটা ব্যাপার ছিল, ভীম গিয়ে তাকে চ্যালেঞ্জ করলো, সে কিন্তু উঠে আসলো। দুর্যোধন প্রথমে কিন্তু ভেবেছেন যে 5 ভাই মিলে ওকে আঘাত করবে, তখনও বললো আমি তো গদাযোদ্ধা করি। তা দেখো স্পোর্টসম্যান স্পিরিটটা দেখো, ভীমকে চ্যালেঞ্জ করা হলো, ভীম বললো ঠিক আছে গদাযুদ্ধই হবে। উনিও বললেন গদায় লড়ো আমার সঙ্গে। দেখো 5 ভাই ইজিলি, তখন তার সত্যি ধর্মের কোনো, দ্যার ইজ নাথিং রং ইন লাভ অ্যান্ড ওয়ার। তো শ্রীকৃষ্ণ অলরেডি 2-1টা ছল চাতুরির আশ্রয় নিয়ে পাণ্ডবদের জিতিয়ে দিয়েছেন। ওখানে অর্জুনকে বলতে পারতেন এটা মারো, ফিনিশ করে দাও। সেটা কিন্তু আমাদের আদর্শ নয়, আমরা জন্য যথেষ্ট ভুগেছি। ভীম কিন্তু সে রাত্রে, সে সন্ধ্যাবেলা হেরে যেতে পারত। ভীম কিন্তু দুর্যোধনের সারা গা তো লোহার বর্ম ঢাকা, অদৃশ্য বর্ম, তার তো কিছু টাচ করছে না। উরুতে না মারলে, জঙ্ঘায় যদি আঘাত না করা হয়, সে হারবে না। ভাঙা হলো নিয়ম। এইবারও আমি বলবো যে কিছু নিয়ম ভাঙা হোক, কিন্তু এই দুর্যোধনকে পরাজিত করতে হবে। আর এই দুর্যোধন সেই লড়াই নিতে পারবে না। এ পুরো নোংরা খেলা খেলেই এই সব পাপের রাজত্ব উনি সৃষ্টি করেছেন। ও শুভেন্দুর থেকে পালিয়ে যাওয়া ওর দিক দিয়ে সেফ, কিন্তু পালিয়ে গিয়ে লাভ কী হবে? জিততে হয়তো পারবেন, ওই আবার গিয়ে চাচাবেন পার্লামেন্টে। তবে যদি মানুষের বোধ বুদ্ধি ঠিকঠাক থেকে থাকে, উনি খুব কম জায়গায় আছেন ওয়েস্ট বেঙ্গলে যেখানে দাঁড়িয়ে উনি জিততে পারবেন, এটা আমার মনে হয়। কিন্তু স্যার, এইখানে প্রশ্ন যেটা আমি করতে চাই, যে এইখানে কার স্বার্থে দুর্যোধনকে হারাতে হবে? জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে, বিজেপির স্বার্থ নয়। এই মুহূর্তে বিজেপি আমাদের জন্য বেটার অপশন। এখন ওরা আসলে কী হবে সেটা, আমি তো বিজেপির সঙ্গে যুক্ত নই।
আমি পলিটিক্যাল পার্টি হিসেবে ওটাকে দেখছি। আমার দুর্বলতা ওদের প্রতি। প্রথম কথা, ওরা হিন্দু আচরণে রয়েছেন, ওরা সনাতনী প্র্যাকটিস করেন সবাই। আশা করি সনাতন ধর্মকে ওরা বাঁচাবেন। আমার তো একটা ধর্ম আছে, জন্মগতভাবে একটা ধর্ম পেয়েছি, সে ধর্মটা বিউটিফুল, আমি পড়েও দেখেছি। আমার কিন্তু 3টে স্ক্রিপচারই পড়া আছে, 3টে মেজর ধর্ম। এবং চতুর্থ যে পাঞ্জাবিদের যে শপথ বাণী, গুরু বাণী, ওটা সম্বন্ধেও আমি পাঞ্জাবি একদম শিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত পাঞ্জাবির কাছে খানিকটা শুনেছি। আমার ধ্যান ধারণা আছে 4টে ধর্ম সম্বন্ধে। তার মধ্যে আমাদের হিন্দু ধর্ম স্বামীজি বলে গেছেন শ্রেষ্ঠ, আমিও বলছি শ্রেষ্ঠ, কিন্তু আমার খুব ভালো লাগে এমনি একটা লে পার্সন হিসেবে। তুমি যে দেখো হিন্দু ধর্মের যা টিচিংস, সেখানে নরম গরম দুটোই রয়েছে। কিন্তু বিদ্যা দদাতি বিনয়ং এ কথাও বলা রয়েছে, কিন্তু গীতা এটাও বলা রয়েছে যে সম্ভব আমি যুগে যুগে দরকার হলে কিন্তু আমি খড়গহস্ত হব, আমার হাতে কিন্তু সুদর্শন নেমে আসবে। আমরা এগুলো দেখেছি, এই বীরের চ্যালেঞ্জ। এখন তো সবগুলো নট নোন না। বাইরেও যদি যাও, ইলিয়াস ওডিসি যদি পড়ো, হেক্টর যখন চ্যালেঞ্জ করছে, হেক্টরকে যখন চ্যালেঞ্জ করছে অ্যাকিলিস, তাই না? অ্যাকিলিস যখন চ্যালেঞ্জ করছে হেক্টরকে, হেক্টর কিন্তু জানে অ্যাকিলিসের এজ একটু বেশি, অ্যাকিলিসকে হারাতে পারবে না। তখন সে হেক্টর কিন্তু দুর্গের মধ্যে আছে, কিন্তু বাইরে থেকে অ্যাকিলিস চ্যালেঞ্জ করছে যে তোমার যদি বীরের চ্যালেঞ্জ, যেটা ডুয়েল ফাইট চ্যালেঞ্জ, সোর্ড ফাইট হতো আগেকার দিনে, উনিও চ্যালেঞ্জ করছেন। হেক্টর কিন্তু বেরিয়ে গেল, যাওয়ার সময় কিন্তু স্ত্রীপুত্রকে বলে গেছে যে এইটা খুব শক্ত ব্যাপার, কিন্তু লড়েছে, সে মারা গেছে, ডেড বডি ফেরত এসছে। এইরকম হয়েছে। এইগুলো আমরা শুনে বুঝে ছোটোবেলা থেকে আদর্শগতভাবে এতে অভ্যস্ত। রাবণকে পরাজিত করে রাম তাকে বধ করেছেন, কিন্তু সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে। এখন সেই সম্মান শ্রদ্ধাগুলো উঠে গেছে। আর এরা যাদের আমরা রাবণ দুর্যোধন বলছি, সত্যি কথা বলতে বিন্দুমাত্র সম্মানের যোগ্য তারা নয়। স্যার, আপনি রাবণ দুর্যোধন বলছেন, আর আমার মনে পড়ছে তুগলকি শাসনের কথা। কারণ কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাল আবারও বলেছেন ইলেকশন কমিশনকে তুগলকি শাসনে আমরা রয়েছি, পেছন থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করছেন। তার এই মন্তব্য কীভাবে নিচ্ছেন আপনি? বেশ করেছে। আমি মোদি আর অমিত শাহ হলে হয়তো আমি সারা পৃথিবীর বোঝাটা মাথায় নিতে পারছি না। ইন্ডিয়ার তো অনেক বিগার প্রবলেম আছে। একটা মাতাল বেতাল লোক, তার কী ডিগ্রি জানি না, ইংরেজি তো ভয়ানক, বাংলাও ভয়ানক, বডি ল্যাঙ্গুয়েজ সাংঘাতিক। কোনো ভদ্রলোকের সভাতে আমি তো ডাকবই না ওই লোককে। আমি যদি একটা কোম্পানির এক্সিকিউটিভ হই, আমার যদি একটা লিগাল সেল দরকার হয়, ওইরকম লোককে আমি এমপ্লয় করবো না। আমি জেসাই দীপকের বডি ল্যাঙ্গুয়েজ দেখো, কী সুন্দর, কী মার্জিত। আমি এরকম জেসাই দীপকের মতো একটা লোক ডাকবো, যে অ্যাডভোকেট, প্রপার অ্যাডভোকেট, সুন্দর ভাষায় মিষ্টি করে কথা বলবে, কিন্তু অকাট্য যুক্তি দেবে, পড়াশুনো থাকবে তার পিছনে একটা। এইসব লম্পট লপঙ্গা লোকের কথা আমাকে বলো না। আমি দেখে নিয়েছি বডি ল্যাঙ্গুয়েজ। এই লোকটাই তো সেই বোতল মেরে হাত ফাত ভেঙে, আরে কেলো কা কীর্তি, স্পিকার বসে রয়েছিস, 100টা চারপাশে ক্যামেরা, রিপোর্টাররা রয়েছে বা হোয়াট এভার, এতগুলো লোক রয়েছে, সেখানে আর বোতল মারতে গেছে। যেগুলো ওই কালচারটা করে দিয়ে গেছে না এখানে আমার কালীঘাটের মহিলা, সেগুলো করে দিয়ে গেছে। করে দিতে উনিও সাহস পাচ্ছেন, ওই সব কথাগুলো বলছেন। তুগলকি শাসন করেছে, কম করেছে। আমার যদি মোদি বা অমিত শাহর পাওয়ার থাকতো না, আমি পেস্ট করে দিতাম কবে এইসব লোককে, পেস্ট করে দিতাম। আচ্ছা, 10 বছর আগে আমি মিলিটারি শাসন লাগিয়ে দিতাম, যেদিনই প্রথম ওই করবে। যোগী আদিত্যনাথ কী করবে সেটা দেখো, হিমন্ত বিশ্ব শর্মা কী করবে সেটা দেখো, রেখা গুপ্ত এক মহিলা দিল্লিতে এসছেন, ওই মহিলা যা করবে ওটাও যথেষ্ট। এখন আমি বলবো মোদিজি, অমিত শাহজি অত্যন্ত মাইল্ড, যার জন্য এগুলো কন্ট্রোল করেনি। বুঝতেই তো পারছো, সবই তো সিবিআই ঘেঁটেছে, ইডি ঘেঁটেছে, ঘেঁটে তো দিয়েছে। কন্ট্রোল করলে হতো। সত্যি যদি তোমার ওপরে কন্ট্রোল থাকে, আমি তো তোমাকে রাত্রিবেলা ডাকবো একটা বৈঠকে, যে ভাই কী করছো, এগুলো কি হচ্ছে, আমি এটা চাই। বলেছে কি? বলেনি। তাই জন্যই এতটা প্রশ্রয় পেয়েছে। টাকা ছড়িয়ে 2 নম্বরই করে সমস্ত কিনে অনেক কিছু প্যারালাইজ করেছে। কিন্তু ওই সব পাপেরই শেষ আছে। আমি বারবার তোমাকেও আগে হয়তো বলেছি, শিশুপালে বিশ্বাস করি। শিশুপাল 50-এ তো বুঝতেই পারেনি, 60-এ বুঝতে পারছে না শিশুপাল। এরকম করে 61-62 করতে করতে যখন 90 হয়েছে বুঝতে পেরেছে, 99 তো বোঝেনি। আমি যদি বুঝি আমি 99-তে এসে গেছি, এই ফার্দার স্টেপটা নিলে, ধরো মিলিটারি বলছে যে 1 more step আইল শুট ইউ ডাউন, আমি কিন্তু যাবো না, যদি বুদ্ধি থাকে, তাই না? যে গাধা সে ওই স্টেপটাও নেবে। শিশুপাল তাই ছিল। তারপরেও গালাগাল করছে। উনি কিন্তু বলছেন তুমি একদম শেষ সীমায় রয়েছো, আর গালাগাল করো না, নিজেকে সংযত করো। করছেন না। এবার সুদর্শন নেমে আসে, তখন আর কিছু করার নেই। হিরণ্যকশিপুর গল্প যদি শোনো, হিরণ্যকশিপুরকে কতবার প্রহ্লাদ বলছে যে বাবা কী দরকার, চারপাশে যা দেখছো সবই তো তার লীলা। রাক্ষস মেনে নিতে পারছে না,
সব কিছু থামে আছে, থামটা ভাঙবো লাথি মেরে দেখি। এবার বুঝতে পারলো না কিন্তু সে বর পেয়ে তার এতটা ভরসা, কিনে নিয়েছে সব, ব্রহ্মাকে কিনে নিয়েছে ধরো, সে না মানুষ না জন্তু না সন্ধ্যা, না রাত্রি না দিন, কিন্তু সন্ধ্যা হতে পারে, নরসিংহ অবতার হতে পারে, হ্যাঁ, না ভূমিতে না আকাশে, উড়ুর ওপর ভুলে গেছে। এখন এইগুলো ভুলে যায়, আমার মনে হয় এইসব বুদ্ধিশুদ্ধিগুলো লোপ পেয়েছে। আর এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট, সে মোদিজিই হোক কি অজিত ডোভালজিই হোক কি জয়শঙ্করই হোক কি আমাদের অমিত শাহজি হোক, অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ঘিরে নিয়েছেন। আর না হলে বুঝবো ভাই বাই বাই, তাহলে মোদি অমিত শাহ বিটন, বিরাট কোহলি আর রোহিত শর্মা 0-0 করে প্যাভিলিয়নে চলে গেছে, সেরকম বোলার যদি হয় তাহলে সেটাও দেখার আছে। স্যার আরেকটা বিষয়, 2026-এ যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী হয়, আপনি কাকে আগে রাখছেন? এনি টাইম শুভেন্দুবাবুকে রাখছি আমি, এনি টাইম। কেন স্যার? অভিষেকের কেন রাখছি হলো, প্রতিদিন একটা জিনিস দেখো, আমি কিন্তু লক্ষ্য করি জিনিসগুলো, কারণ আমি তো প্রফেশনালি কাজ করতাম। আমি লিভারপুলে থাকতাম, তোমরা যা লন্ডনই ভাবো, ইংল্যান্ডে আমি 30 বছর ওখানে কাজ করেছি। গত 15 বছর একটা ট্রাস্টে কাজ করেছি, একটা হসপিটাল। তো অন্যগুলোকে তার আগের 10 বছর যদি বলো যে আমি কাজের জন্য অনেকটা দৌড়ঝাঁপ করেছি, সেগুলো রেগুলার ছিল না। গিয়েছি, সে জায়গাটা থেকেছি, কাজ করেছি, যদিও বাড়ি আমার লিভারপুলে কনস্ট্যান্ট ছিল, সেন্ট হেলেন্সের বাড়ি থেকে আমি অপারেট করেছি, কিন্তু হয়তো 7 দিনের জন্য চলে গেলাম, কেন্টে কাজ করতে গেছি, বহু দূর, 5.5-6 ঘন্টার ইংল্যান্ডের মতো সিল্কি রাস্তায়, হ্যাঁ, 5.5-6 ঘন্টা ড্রাইভ করে গেছি কাজ করতে, পরিশ্রম করেছি, বুঝতেই পারছো। ভোরবেলা উঠেছি, যখন প্রথমে গিয়ে কাজ শিখছি, হ্যাঁ, খুব সিনিয়র অবস্থাতেও সারা রাত্রি ডিউটি করতে হয়েছে, ওটা ডিউটি টু দ্য পেশেন্ট। রাত্রিবেলা কি আমরা ওখানে ঘুমোই? কোনো বড় ডাক্তার, ছোট ডাক্তার, মেজো ডাক্তার ওখানে প্রথম কথা নেই, তারা কিন্তু কেউ ঘুমোয় না, রিলেন্টলেসলি কাজ করে। এভরিবডি শুড বি রেডি টু কাম আউট অ্যাট নাইট। তো আমার যেদিন টার্ম, আজকের দিনটা, আমি রাত্রি 12টাতেও কল পেতে পারি, 2:30তেও কল পেতে পারি, কন্টিনিউয়াস কল পেতে পারি, এরকম বহু রাত্রি গেছে। এই পরিশ্রমের একটা, সেইটাই আমার কনফিডেন্স। আজকে তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার কথাবার্তার কনফিডেন্সে, বা আমার রোজগারটাও একটা ব্যাপার, তো আমার পেনশন যে লেভেলের, সেই কনফিডেন্সটা এলো কোত্থেকে? মুখ দেখে দিয়েছে? আমি কি উত্তম কুমারের মতো দেখতে, না তোমার অমিতাভ বচ্চনের মতো দেখতে? আমাকে তো রানী, না আমি তোমার ওই কী যেন বলে, তোমার বলো, বলে যাচ্ছি, টম ক্রুজের মতো দেখতে। আমি ব্রুস উইলিসও নই, তাই না? আর টাকটা আমার ব্রুস উইলিসের মতো, যাই হোক। তো আই এম নান অফ দেম। তা আমাকে পেনশনটা দিল কেন? আমাকে সম্মানটা দিল কেন? আমাকে ব্রিটিশ সিটিজেনশিপ দিল কেন? আমার পরিশ্রম দেখে, আমার ইত্যাদি ইত্যাদি কাজকর্ম দেখে। শুভেন্দুবাবুর যা কাজকর্ম আমি দেখেছি, উনি অসাধারণ কাজ করছেন, প্রতিদিন হাঁটছেন। আমি লক্ষ্য করেছি উনি একটা অর্ডিনারি একটু মোটা টাইপের একটা স্লিপার পরে হাঁটেন, একটা চপ্পল পরে উনি হাঁটেন, খালি পায়ে হাঁটেন। আমি এগুলো লক্ষ্য করেছি ভাই, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। ঘর্মাক্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, সব সময় ঠান্ডা করে বসে থাকেন না, গাড়িতে করে, হ্যাঁ গাড়ি তো ভালো লাগবেই, কী গাড়িতে ট্রাভেল করে সেটা আমি জানি। আমি ওকে এগিয়ে রাখবো। অভিষেকের পরিশ্রমটা কোথায়? কবে তুমি দেখেছো একটা গ্রামগঞ্জে গেছে? কবেই তুমি গিয়ে দেখেছো যে লালবাজারে কোন কলিগ অ্যারেস্ট হয়ে গেছে, উনি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, সন্ন্যাসী মার খেয়েছে, সেখানে চলে গেছে, সন্দেশখালি পৌঁছে গেছে, এরম বাইরের শ্রমিক মৃত্যুতে তার বাড়িতে চলে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও তাই নাকি? সে তো এখন একটা দেখলাম। তাহলে 10 বছর ধরে কয়েকশো হাজার কোটি টাকা চুরি করে, মানে লম্পট বদমাস সব কিছুই, আমি জানি সেটা, হ্যাঁ, তো করে বেরিয়ে গেছে, ওই রকম টাকা করেছে। এইবার পরিশ্রম করতে, তাতে তুমি একটা ক্লিপ বলতে পারলে, এবার তাহলে 4টে বলো ভাই। আমি বলছি শুভেন্দুবাবু 365 দিন, আজকেও বোধহয় কোথাও কর্মসূচিতে গেছেন, কালকে, হ্যাঁ, তা আজকেও গেছে, তাই না? কালকে রাত্রে ওর জন্য গিয়ে এদিক ওদিক করে, আমারও কিছু কাজ ছিল, ওই ভবানীপুরের ওইটা, আমি ভবানীপুরের জন্য গিয়েছিলাম, গিয়ে বসেছিলাম, দেখলাম, আর ওই দেখে এসে তো রাত্রিবেলা ভোস করে আমি ঘুমিয়েছি। আজকে তো প্রায় 7টা অবধি আমি ঘুমিয়েছি। আমার কিন্তু মনে হয় ওই ভদ্রলোক, উনি কিন্তু 6টায় উঠে বেরিয়ে গেছেন নিজের কর্মসূচিতে। দ্যাট সেজ ইট অল। একটা ছেলে ওই পরিশ্রম করেছে। সচিন তেন্ডুলকর যখন ব্যাট করতে নামতো, সবাই ঘুমিয়ে পড়েছে, সচিন কিন্তু খেলে যাচ্ছে, একদম এক জায়গায় খেলে যাচ্ছে। আমার ছেলে ক্রিকেট খেলে, যে সময়টা তার পিক ছিল, ওইভাবে প্র্যাকটিস করতো, কিন্তু ঘন্টার পর ঘন্টা। আমি নিজে 300 বল করেছি একদমে আমার ছেলেকে, হাফ পিচে গিয়ে, আমার তো অত জোর ছিল না বলে, ওকে পিচ পেসটা দেওয়ার জন্য ওকে প্র্যাকটিস করতাম, ঠাগাস মেশিনে ঠাগাস ঘন্টা এরকম ঘাম ফেলে ওইটা করেছে।
অভিষেকের কটা আছে ভাই ফোকর দালালি মেরে চুরির পয়সায় একটা ভালো জামা পরে আর একটা ভালো গেঞ্জি পরে 10টা গাড়ি দাঁড় করিয়ে 50টা পুলিশের ঘেরাটোপে থেকে কোনোদিন মুখই দেখেনি কেউ। শুভেন্দুবাবু তো মুখ দেখা যাচ্ছে, 365 দিন হাঁটছে। তো আমি তাকে এগিয়ে রাখছি। অবশ্য দর্শকদের এই কী বলবো, ভোটারদের কথা বলা যায় না। আমরা তো ভারতবর্ষে তুগলকি শাসন থেকেও বেইমানি হয়ে আসছে। পৃথ্বীরাজ চৌহানের সময় বেইমানি হয়েছিল। জয়চাঁদ, মির্জাফর, এরা তো আমাদের মানে সুন্দর সুন্দর মানুষেরা আমাদের বেচে দিয়েছে, বিক্রি করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজে এরা বেইমানি করে হয়তো ওকেই জিতিয়ে দিল। আর আগেরবার তো 8 লাখ ভোটে জিতেছিল। সেই ইকুয়েশনটা আমার এখনও আসেনি। চিটিং করে একজন 100 পেয়েছে, পুরো কোশ্চেন পেপারটা টুকে দিয়েছে, সেটা একটা। আর একজন পরিশ্রম করছে। এবার কালই বলে দেবে খেলাটা কি। শেষ প্রশ্ন থাকবে স্যার, এই 2026-এর নির্বাচনে মমতা বনাম শুভেন্দু অধিকারী কাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে দেখছেন, আর বিজেপির তরফ থেকে কাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে দেখছেন? শুভেন্দুবাবু জেতার কথা। আমি তো আশা করব, আমি বিজেপির সমর্থক। আমি মনে প্রাণে ওদের সঙ্গে বহুবার গেছি, মিটিংয়ে বসেছি, ছোটোখাটো এদিক ওদিক যাই, পডকাস্ট করি, তোমাদের সঙ্গে কথা বলি। তোমরা নিশ্চয়ই জেনেই গেছো, এটা রাখা ঢাকার কিছু নেই। আমি অফ বিজেপি মেম্বার ফ্রম ইংল্যান্ড। আমার তো ব্রিটিশ পাসপোর্ট, আমি এখানে মেম্বারশিপটা তাও নিয়ে নিয়েছি। আমাকে তো ডক্টর মধুচন্দা কর পাঠিয়েছিলেন একটা লিঙ্ক, আমি সেটা অ্যাকসেপ্ট করে, আই থিঙ্ক আই এম এ প্রাইমারি মেম্বার টু। কাজে আমি শুধু ভোটটা দিতে পারবো না, দাঁড়াতে পারবো না ইলেকশানে, টিকিট দিলেও আমি দাঁড়াতে পারবো না। আমি দেখছি এদের জিত অবশ্যম্ভাবী, এবং সেইখানে যা পরিশ্রমের বেসিসে যদি দেওয়া হয় তাহলে শুভেন্দু অধিকারী। এবং সেন্ট্রাল থেকে, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই সেন্ট্রাল বডি আছে, বিজেপি যাতে স্ট্রাকচার পার্টি। হঠাৎ কালীঘাটের গলিতে, কালী মন্দিরের গলিতে একটা মানে কি বলবো, লম্পট 5টা লম্পট মিলে তো হঠাৎ ঠিক করে না, 5টা দুশ্চরিত্র লোক মিলে ঠিক করে না। ওখানে একটা বোর্ড আছে, বোর্ড অফ ডাইরেক্টরস আছে, পার্টির স্ট্রাকচার আছে, সেটা আমি যথেষ্ট ভালোভাবে জানি। ওরা যে ডিসিশন নেবে তাই। তবে আমার কাছে শুভেন্দুবাবু। ধন্যবাদ স্যার।